শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ঝরে পড়া বকুলের গন্ধে। বাবলু, বাবলু, আরতি দেবী ডেকে ডেকে সারা বাড়ির কোথাও বাবলুর দেখা নেই। গেল কোথায় ছেলেটা? দাদা বোধহয় বাগানে ফড়িং ধরতে গেছে। মা, আমি বলেছিলাম আগে অঙ্কগুলো করে নে দাদা, তারপর খেলতে যা। বাবা এসেই পড়া ধরবে, কিন্তু আমার কথা দাদা শুনলই না। বলেই ছোট ছেলে বিট্টু ঘরে চলে গেল। এই হয়েছে এক জ্বালা আরতি দেবীর। দুই ছেলে যেন সম্পূর্ণ দুই মেরুর বাসিন্দা। বড় ছেলে বাবলু, হয়তো বা ছোট ছেলে বিট্টুর মতো অতটা ব্রিলিয়েন্ট নয়, তবুও খারাপ বলা যায় না। আর হবেই বা কী করে? সারাদিন নিজের খেয়ালে থাকে। পড়ার সময় অঙ্ক খাতার পেছনে হয় কবিতা লিখছে, নয়তো আঁকছে। যেদিন থেকে স্কুলে গরমের ছুটি পড়েছে সেদিন থেকেই ঘুড়ি উড়িয়ে রোদে পুড়ে বাগানে ফড়িং আর প্রজাপতি ধরে দিন কাটাচ্ছে। না, সেদিকে বিট্টুর জন্য চিন্তা নেই। ভীষণ সিরিয়াস ছেলে, পড়া ছাড়া কিছুই বোঝে না। বাইরে একদম মন নেই, সারাদিন ঘরেই থাকে। সবে ক্লাস 5, তবুও পড়া টিউশন নিয়ে ব্যস্ত। কোনোদিন প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি। আর এই বাবলু, উফ, এক জ্বালা। সারাদিন পাড়াময় টই টই, আর সন্ধ্যায় পড়তে বসলেই ঝিমুনি, আর বাবার কাছে মার খাওয়া। যাই হোক, অবশেষে রাজুদের কুয়োতলায় আতা গাছে বাবুই পাখির বাসাতে ছানা দেখতে গিয়েছিল। সেখান থেকে চুলের মুঠে ধরে হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এসোকে স্নান করানো সে আর এক পর্ব। বিট্টু, পড়া হয়েছে অঙ্কগুলো? এমন স্নেহেশ্বরে স্নেহের নিধিকে ডাকেন বিজনবাবু। অত্যন্ত গম্ভীর রাশভারী বিজনবাবু সরকারি চাকুরে, ইঞ্জিনিয়ার মানুষ। পাড়া সকলেই সমীহ করেন ওনার ব্যক্তিত্বকে। হ্যাঁ বাবা, আমার সব পড়া রেডি। বিট্টুর উত্তরে আশ্বস্ত হয়ে এবার চশমার ফাঁক দিয়ে চোখ বুলিয়ে নিলেন পাশে বসা বাবলুর উপর। সে এখন এক মনে কোনো এক মলাটের ছবির উপরে দাড়ি গোঁপাচ্ছে। গাধা, এই গাধা, তোর পড়া হয়েছে? সাধারণত এভাবে এসব নামেই ডাকেন বড় ছেলেকে বিজনবাবু। বলেই উত্তরের অপেক্ষা না করেই সপাটে স্কেলের বাড়ি। হঠাৎ করে আঘাত পেয়ে চমকে ওঠে বাবলু, আর বাবার রুদ্রমূর্তি দেখে অসম্ভব রকমের তোতলাতে তোতলাতে বলে, না মানে পড়া হয়েছে মানে। দাদার অবস্থা দেখে ভাই বলে ওঠে, না বাবা, আজ দাদা একদম পড়েনি, বাবুই পাখি ছানা দেখতে গিয়েছিল। একথা শুনেই আর এক দফা মারধর শুরু হয়। পাশের ঘর থেকে ছুটে আসেন আরতি দেবী, উদ্ধার করেন বড় ছেলেকে। ক্লাস 7-এর বাবলু তখন মারাত্মক রাগে ফোঁসফোঁস করছে, আর কি যেন তীব্র আক্রোশে বাবার ভাইয়ের দিকে তাকিয়ে আছে। উফ, কি সাংঘাতিক চাউনি, তীক্ষ্ণ দৃষ্টি। সে চাউনি দেখলে ভয় হয় আরতি দেবীর। এ প্রায় প্রতি সন্ধ্যারই ঘটনা। বাবলুকে বলেও পারা যায় না যে ভাইয়ের মতো একটু সিরিয়াস হলে তবে ও ভালো ফল করতে পারবে। এভাবে মার খেতে হয় না। আবার কোনো দিন আরতি দেবী পড়াতে বসেন বাবলুকে। সেদিন অন্য এক চিত্র। ধীরে সুস্থে স্নেহে মমতায় কতক্ষণ যে পড়া চলে। মা আর ছেলের গল্পের ছলে ইতিহাসের কত কথা চলে। ভূগোলের পাতা শেষ হয়ে যায়। বাবলু মাকে শেখায় বীজগণিতের নানা সূত্র, সায়েন্সের নানা পরীক্ষা নিরীক্ষা দেখায়। এ যেন এক অন্য বাবলু। আরতি দেবী বোঝেন বাবলুর বিজ্ঞানের প্রতি ঝোঁক বেশি। উৎসাহ দেন আরতি দেবী, কিন্তু ছেলেকে যেন সম্পূর্ণ বুঝতে পারেন না। শুধু বোঝেন বাবা ও ভাইয়ের উপর যেন একটা আক্রোশ তৈরি হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে বাবা ও ছেলের মধ্যে। মা, আমার রেজাল্টটা কে ছিনিয়ে দিয়েছে? সত্যিই তো, কে ছিনল? বিট্টুর রেজাল্ট। মা, বাবা আমাকে বকবে, কাঁদো কাঁদো গলায় বিট্টু বলে। আশ্বস্ত করে আরতি দেবী বলেন, না না, কিচ্ছু হবে না, আমি দেখছি। বলে, বাবলু আঠাটা দে তো, দেখ বিট্টুর রেজাল্টটা ছিঁড়ে গেছে। বলে ঘরে ঢুকে বাবলুর চোখের দিকে চোখ পড়তে বুকের ভেতরটা হিম হয়ে যায়। এ চাহনি তিনি চেনেন। তখন বাবলুর চোখটা যেন হিংস্র কুটিল হয়ে ওঠে। বাবলুকে কন্ট্রোল করা মুশকিল। বাবলু বলে, না, দেব না, ওকে আমি চাই না। ভাই না, ও আমার 70। জোর করে বুকে জড়িয়ে ধরেন ছেলেকে। মায়ের স্নেহে বাবলু ঝরঝর করে কেঁদে ফেলে। বলে, ও ফার্স্ট হয়েছে বলে বাবা তুমি খালি ওকেই ভালোবাসো, আমার রেজাল্টটা কিছুই না। বাবা সকালে সবার সামনে রেজাল্ট নিয়ে আমাকে গর্ধব বলে অপমান করলো। আরও কেঁদে বলে চলে, মা আমিও তো 6th হয়েছি,
সেটা কিছু না, ওই তোমাদের কাছে সব, আমি কেউ না। পায়ে পায়ে বিট্টু এসে দাঁড়িয়েছে। মা, দাদা ইংলিশে ক্লাসে টপ করেছে, স্যারেরা ওর খুব প্রশংসা করেছে, ওর লেখার হাত নাকি খুব ভালো। ছেলের মাথায় চুমু দিয়ে বলেন, হবেই তো, ও তো আমার ছেলে। ঠোঁট ফুলিয়ে বিট্টু, আর আমি? তোরা দুজনেই যে আমার রত্ন ছেলে, তোরাই তো আমার সব কিছু। তারপর দুই ছেলেকে জড়িয়ে ধরে চুমুতে ভরিয়ে দেন ওদের গা। এই যে বড় শান্তির জায়গা। বলেন, যা, আজ তোদের পড়তে হবে না, আজ সারা সন্ধে আমরা গান করব। বাবলু সেতার আর বিট্টু তবলা বাজাবে আমার সাথে। অদ্ভুত সুন্দর সেতারের হাত বাবলুর। একমাত্র এই কাজটাই বাবলু অত্যন্ত তন্ময়তার সাথে করে। যখন আরতি দেবীর বলতানগুলির জবাব সেতারের ঝালায় বেজে ওঠে বাবলুর হাতে, বড় পবিত্র হয়ে ওঠে সন্ধ্যাগুলো। সুরের মায়াজালে যখনও আচ্ছন্ন থাকে, আরতি দেবী নিজের ছেলেকে খুঁজে পান। ভাবেন, কি হয়েছে, সবাইকেই যে পড়াশোনা করে দাঁড়াতে হবে তেমন তো নয়। ও যদি আর্টিস্টই হয় তো কি হয়েছে, এখন তো অনেক সুযোগ, তেমন সুযোগ বাবলু পেলে ভালো হয়। ও যে অনেক অন্যরকম, গতে বাঁধা জীবন ওর জন্য নয়। আবার চিন্তা হয়, সংসারকে বুঝবে বাবলুকে? খুঁজ বের করতে পারবে ওর মনের তলদেশ? পারবে না। বাবা হয়ে বিজনবাবুই বুঝতে চায় না বাবলুকে। আসলে বাস্তব জীবন বড় রূঢ়, সেখানে বিট্টুদেরই জয় জয়কার। যেখানে জীবনকে মাপা হয় ফেলিওর সাকসেসের দাঁড়িপাল্লায়, সেখানে বৃহত্তর জীবন খুঁজতে যাওয়া পাগলামেরই নামান্তর। তাই হয়তো বা বিজনবাবু বাবলুর প্রতি একটু বেশিই রূঢ়। ভাবেন, বহির্জগতের বিশাল ধাক্কায় তার সন্তান ভেঙে পড়ার আগেই বাবার হাতেই নিজেকে গড়ে নিক বাবলু। বোঝেন আরতি দেবী সব। তবু চিন্তা, এভাবে যে বিস্তর দূরত্ব হচ্ছে বাবা ও ছেলের। তবু দিন গড়ায়, ছেলেরাও বড় হচ্ছে। বিট্টু আরও সিরিয়াস হয়ে উঠেছে কেরিয়ার পড়া নিয়ে, আর বাবলু সেই বেপরোয়া। বরং আরতি দেবীর ভয়কে সত্য প্রমাণ করেই ভাইয়ের প্রতি অকারণ রাগ, হিংসা, বাবার প্রতি ঘৃণা, বিদ্বেষ, আর কেন যে গোটা সংসারের প্রতি একটা নিরাসক্ত দৃষ্টি ধীরে ধীরে গড়ে উঠেছে ওর মধ্যে। জয়েন্টও চান্স পেয়েছিল, কিন্তু বাবা চায় ও ইঞ্জিনিয়ার হোক, সেই জন্যই কলেজে ভর্তি হলো বিএসসি পড়তে। বাবার অমতে চলাই ওর জীবনের লক্ষ্য, আর ওর সমস্ত কিছুর পরম আশ্রয় আরতি দেবীর কোল। তবুও যেদিন আবার বিট্টুর ক্লাস 12-এ ইংরেজির বইটা ছেড়ে দেয়, সেদিনই বোঝা গেল একটু হলেও বাবলুকে সাইকিয়াট্রিস্ট দেখানোর প্রয়োজন আছে। সেদিন বিজনবাবু আবার ওই অত বড় ছেলের গায়ে হাত তোলেন। তবে সেদিন কিন্তু আর আরতি দেবী বাঁচাতে যায় না বাবলুকে। সারা রাত খায়নি বাবলু, শুধু এক প্রচণ্ড ঘোলাটে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বাবাকে দেখতে থাকে। নিজের ঘরে অন্ধকারে পড়ে থাকে। হঠাৎ রাতে গলায় একটা চাপ অনুভব করেন বিজনবাবু। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখেন বাবলু প্রচণ্ড রাগে তার গলা টিপতে এসেছে। সেদিন রাতে বাবা ও ছেলের মধ্যে চরম দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিট্টু এসে বাঁচায় বাবাকে। সেদিন ছেলের অমানবিক কাজ ও হিংস্র নৃশংসতা ভয়াত্ম স্তব্ধ করে দেয় আরতি দেবীকে। শুরু হয় বাবলুর কাউন্সেলিং। এখন বাবলু চুপচাপই থাকে, তবে কলেজেও ঠিকঠাক যায় না। কাউন্সেলিং চলছে। নার্ভের ওষুধ খেয়ে কিছুটা ঝিমিয়েও থাকে। কারোর সাথে কথাও বলে না। বিট্টু এখন ডাক্তারি পড়তে বাইরে চলে গেছে। যখন ওর চিঠি আসে, কখনো কখনো সারাদিন ধরে ভাইয়ের চিঠি পড়ে। মা বাবার সাথে, পাড়ার লোকের সাথে ভাইকে নিয়ে অনেক গর্ব করে। আবার কখনো কখনো আরতি দেবী দেখেন চিঠিগুলো ছিঁড়ে কুটি কুটি করে ডাস্টবিনে পড়ে আছে, আর ঘরে বাবলুর আগে ফুঁসছে। চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি। এরকমই চলে। এই বাবলু ভালো আছে তো হঠাৎ করেই বিজনবাবুকে মারতে যাচ্ছে। শুধুমাত্র মন দিয়ে এখনও সেতারটাই বাজায়, শিখছেও মন দিয়ে গুরুজির কাছে। ওখানে কোনো ফাঁকি নেই। হঠাৎ করেই সেদিন, মা, আজ আমার জন্মদিনে কিছু টাকা দেবে? আমি নিজেও কিছু জমিয়েছি, একটা সেতার কিনব। সামনে 31শে ডিসেম্বর গুরুজির একটা কনসার্ট আছে, আমাকে উনি সেখানে বাজাতে বলেছেন, তাই একটা ভালো সেতার কিনব। আরতি দেবী বলেন, ঠিক আছে, আমি দেব, তবে বাবাকে বলে নিস একবার। কিন্তু বাবার সাথে যে এখন পাহাড় সম দূরত্ব। যাই হোক, গুরুজির সাথে গিয়েই সেতার কেনে বাবলু। কিন্তু ভগবান বোধহয় ওর ভাগ্যে অন্য কিছুই লিখেছিলেন। ঘরে আনতেই, আবার সেতার, এত টাকা কোথায় পেলে বলে গর্জে ওঠেন বিজনবাবু। আরতি দেবী বলেন, আমি দিয়েছি। বিজনবাবু, মিথ্যে কথা,
তোমার কাছে কত থাকতে পারে আমি জানি, আর এর দাম কত হতে পারে তার ধারণাও আমার আছে। বলেই বাবলুর দিকে তাকিয়ে, রাস্কেল, চোর একটা, আমার ছেলে হয়ে টাকা চুরি করেছ? শেষে আমার ছেলে চোর? বলে আবার সে আগের মতোই বেল্ট দিয়ে বাবলুকে মারতে থাকে রাগে। বাবলু বলে চলে, না বাবা, তুমি জানো না, আমি এখন গুরুজির সাথে কনসার্টে বাজাই, ওখানে কিছু বাচ্চাদের শেখাই, কিছু রোজগার আমিও করি, সব জমিয়ে রেখেছি একটা শখের সেতার কিনবো বলে। মা কিছু দিয়েছে। বিশাল একটা থাপ্পড় এসে পড়ে বাবলুর গালে। হাতের নতুন কিনে আনা সেতারটি মাটিতে পড়ে ভেঙে যায়। সেদিন বাবলু আর কাঁদেনি, পায়েসও খায়নি, কেমন একটা স্তব্ধ হয়ে যায়। ঘরে গিয়ে খিল দিয়ে শুয়ে পড়ে। শুধু পরের দিন যখন পাড়ার লোকের চেষ্টায় অনেক কষ্টে দরজা খোলা হলো, তখন পুরনো সেতারটা কোলে নিয়ে ঘোলাটে চোখে উস্কো খুস্কো চুলে বাবলু বসে আছে, বদ্ধ উন্মাদ। বিজনবাবুকে দেখেই আবার দেয়ালে চেপে ধরে, সবাই মিলে ছাড়ায়। আরতি দেবী ফোন করে বিট্টুকে সব জানায়। চোখে জল ধরে ভাই বলে, এবার দাদাকে অ্যাসাইলামে দাও, আর নয়, বাবাকে আবারও মারতে পারে। তুমি একা মা, কিছু করার নেই, বলেই বিট্টু হাউমাউ করে কাঁদতে থাকে। ওরা নিয়ে গেল বাবলুকে। সত্যি আর রাখা যাচ্ছিল না ঘরে। টিভি ফ্রিজও ভাঙচুর করছিল রাগে। বাবাকেও আবার মেরেছে। যেদিন ওকে নিয়ে গেল সে শোক আর আরতি দেবী মেনে নিতে পারেননি। কয়েক মাস পরেই স্ট্রোক হয়। বিট্টু এসেছে মায়ের শ্রাদ্ধে। বাবলুকেও আনা হয়েছে। এখনও অনেকটা শান্ত, চুপ করে একটা মায়ের শাড়ি হাতে জড়িয়ে নিজের ঘরেই বসে আছে। একবারও শ্রাদ্ধ অনুষ্ঠানের জায়গায় আসেনি। বিট্টু অনেক কথা বলতে চেয়েছে, কিন্তু বাবলু আর সেদিনের পর থেকে কথা বলেনি। মা চলে গেছে, সেতার ভেঙে গেছে, সুর থেমে গেছে, ওর জীবন স্তব্ধ হয়ে গেছে। বুঝি মানুষ চাই এক, হয় আর এক। বিজনবাবু নিজের হাতে সাজানো সংসার আজ শেষ। বহু আগে যখন দুই ছেলেই ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে বেড়াতো, তিনি পরম আশায় বলতেন, জানো আরতি, আমার ইচ্ছা আমার দুই ছেলে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার হবে, হবেই হবে, আমি তৈরি করব। হয়েছে, তার সব স্বাদ বিট্টু পূর্ণ করেছে। কিন্তু সবাইকে বোধহয় বাঁধা যায় না, বাবলুকে পারেননি। নিজের প্রত্যাশার বেড়া জালে বাঁধে। ও যে ঝর্ণার মতো, বাঁধবে কি করে? এখন ঘরে দুটো প্রাণী, তিনি আর বাবলু। বিট্টু এস করতে লন্ডনে। বাবলু অনেকটা ঠিকঠাক আছে। ওকে বাড়িতেই আনা হয়েছে, ওষুধ চলছে। কড়া কড়া নার্ভের ওষুধ খেয়ে প্রায় সময় ঝিমিয়ে নয়তো ঘুমিয়ে থাকে। কদিন ধরে বিজনবাবুর জ্বর, উঠতে পারছেন না। জ্বরের ঘরেই, বাবলু একটু জল দিবি? কাঁপা কাঁপা হাতে বাবলু জল নিয়ে আসে বাবার জন্য। সারা রাত বাবার পাশে বসে থাকে। বাবার মাথায় হাত বুলিয়ে দেয়। একটু আরাম বোধ হচ্ছে যেন এখন বিজনবাবুর। বলেন, বাবলু, আবার সেতার বাজাবি? আমি কিনে দেব। বাবলু আর কোনো উত্তর দেয়নি, নিশ্চুপে উঠে গেছিল। পরের দিন সকালে আর বাবলুকে খুঁজে পাওয়া যায়নি। যখন সারা বাড়ি, ছাদ, পাড়া পড়শির বাগানে খুঁজেও বাবলুকে পাওয়া গেল না, তখন বিজনবাবু থানায় একটা মিসিং ডায়েরি করে ঘরে ফেরেন। তারপর অনেকগুলো পাতা উল্টে গেছে ক্যালেন্ডার থেকে। বিজনবাবুর প্রেসক্রিপশনের ফাইল বেড়েছে, সুগার প্রেশারের ওষুধের ডোজ বেড়েছে। পেনশন হোল্ডার হয়ে এখনও সেই বাড়িতেই আছেন। বিট্টু এখন বিদেশবাসী, বিয়ে হয়েছে, একটা ছেলেও আছে। বহুবার বলেছে বাবাকে ওখানে নিয়ে যাবার জন্য, কিন্তু বিজনবাবুর এক কথা, না রে, মিসিং ডায়েরিতে যে এখানকার ঠিকানা দেওয়া, ওকে খুঁজে পেলে তো এখানেই আনবে। তাছাড়া ও যদি নিজেই কোনো দিন ফিরে আসে, এখানে ছাড়া যে ওর গতি নেই। সেদিন আবার বিট্টুরা এসেছিল। যেদিন সকালে রান্নার বউ বেল বাজিয়ে সাড়া না পেয়ে পাশের বাড়িতে জানায় এবং পাড়ার লোকের চেষ্টায় ঘর থেকে বের করে আনা হয় বিজনবাবুর নিথর দেহ। তারপর ওরাই ফোন করে বিট্টুকে। দুদিন বরফে শায়িত থাকে বিজনবাবুর মরদেহ। তারপর বিট্টুরা এসেছিল, সব কিছু করে এবং সে বাড়ি বিক্রি করে পাকাপাকিভাবে বিদেশবাসী হবারই জোগাড় করে। আর কোনো পিছুটান নেই, সব শেষ। তবু বাবলুর খোঁজ আর পাওয়া যায়নি। আর কিছুই পড়ে রইল না বিট্টুর জন্য, সব চুকে গেল। এখান থেকে নিয়ে যাওয়ারও কিছু নেই। তবু কেন জানি না, বছর ছয়েকের তুরানের মিউজিকের বড় শখ। এখানে এসে বাবলু সেই পুরনো সেতারটি নিয়ে সারাদিন প্রিং প্রিং করে। তাই যাবার সময় স্মৃতি হিসেবে ওটাই গাড়িতে তুলে নিয়েছে বিট্টু। রাস্তায় জ্যাম, সিগনালে গাড়ি আটকে আছে, যদিও ফ্লাইটের অনেক দেরি।
হঠাৎ তুতান, পাপা সি দেয়ার, হোয়াট আ বিউটিফুল বাটারফ্লাই। তুরানের নেচারের সাথে অনেক মিল আছে একজনের, সেটা এখনই বুঝতে পারে বিট্টু। বাধা দেয় না ওর ইচ্ছেকে, বারুক না নিজের ছন্দে, নিজের মতো, এমনই ভাবে বিট্টু। চমকে ওঠে বিট্টু ছেলের কথায়, বলে, না বাবু, দরজা খুলে এখনই ওই গাড়ির মধ্যে দৌড়াবে না। ওখানে আমাদের বাগানে আমি আরও অনেক প্রজাপতি তোমায় ধরে দেব, এখন চুপ করে বসো। হঠাৎ নিমেষের মধ্যে কোথা থেকে এক পাগল ভিখারি ধরনের মানুষ এসে একটা প্রজাপতি এনে গাড়ির জানালা দিয়ে তুরানকে দিয়ে বলে, এটা তোমার জন্য, নাও নাও, কত রঙিন দেখো। ঘটনার আকস্মিকতায় চমকে ওঠে তুরান আর তৃণা। মুহূর্তে সেই লোকটির চোখ চলে যায় ভিতরে বসে থাকা বিট্টুর দিকে, আবার চোখের নিমেষেই উদাও হয়ে যায়। বিট্টু চমকে ওঠে সেই ঘোলাটে তীব্র তীক্ষ্ণ চোখের দৃষ্টি দেখে। এ চাহনি তার চেনা। স্ত্রীকে সজোরে বলে, গাড়ির কাঁচ কেন নামিয়ে রাখো, আর বলেই নিজে দরজা খুলে ওই মানুষটাকে ধরবার জন্য চেষ্টা করে। কিন্তু আর নেই, সেই ভিড়ের মধ্যে হারিয়ে গেছে। সিগন্যাল সবুজ হয়ে গেছে। তৃণা তুরানকে বলে, প্রজাপতিটা উড়িয়ে দাও, ধরে রাখতে নেই। ড্রাইভারকে বলে, দাদা দরজা লক করুন। ব্যস্ত জীবন আবার সামনে ছুটে চলেছে পিচ ঢালা রাস্তায়। রঙিন প্রজাপতি তখন উড়ে গেছে অনেক দূরে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।